দেখুন, নির্বাচনের বাজার মানেই হচ্ছে যে বিবিধ ধরনের স্ট্র্যাটেজির লড়াই টড়াই আর কি, এবং যথারীতি বিভিন্ন রকম বিতর্ক। এবার যেরকম ধরুন নির্বাচনের শুরু থেকে এসআইআর থেকে শুরু করে সবই পুরো বিতর্কময় গোটা ব্যাপারটা। কিন্তু এরকম বিতর্কময় নির্বাচনের মধ্যেও যদি এই মুহূর্তে বাংলার সব থেকে বিতর্কিত ব্যক্তিত্ব বা নেতাকে এটা যদি জিজ্ঞেস করা হয়, আমার ধারণা মানে প্রাইজ অ্যানাউন্স করতে হবে না, সবাই ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে। এবং তিনি এই মুহূর্তে আমার সামনে বসে রয়েছেন, শ্রী দিলীপ ঘোষ। দিলীপ দা, আপনাকে স্বাগত TV9-এ। ধন্যবাদ। কিন্তু এটা বলুন তো, আপনি নিজেকে এই যে সব সময় একটা নিজেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেখেন, আপনি যা করেন এবং যা করেন না সবটাই বিতর্ক তৈরি করে, এইরকম একটা ক্যারিশমা তৈরি করলেন কি করে? তা আমি কি সব বন্ধ করে দেবো? তাহলে আপনাদের চলবে কি করে? ব্যাপারটা তা নয়, একটু ট্রাকের বাইরে কিছু করলে লোকে ভাবে এটা বিতর্কিত, এটা তো ঠিক হচ্ছে না, এরকম তো কেউ করেনি, এরকম কেউ বলেনি। সাধারণ মানুষ কেউ নিজের সীমার বাইরে যেতে চায় না কোনো ব্যাপারে। তার মধ্যে যদি জীবন চলে যায় তাহলে 1 ইঞ্চি এদিক ওদিক করতে চায় না। কিছু লোকের অভ্যাস থাকে সবসময় একটু বেড়াটাকে ভেঙে ফেলার অভ্যাস, মানে সীমার বাইরে কিছু করার অভ্যাস, তখন ওটা বিতর্কিত হয়ে যায়। কিন্তু এখন বিতর্ক আপনার ঘরের মধ্যেও আছে, কিন্তু দেখে দেখে কেউ অনুপ্রাণিত হয়। কিন্তু সামলাচ্ছেন কি করে, এটা একটা বড় প্রশ্ন। দেখুন, কেউ কাউকে সামলাতে, মানুষ নিজেকেই সামলাতে পারে না, কে কাকে সামলাবে? পরিস্থিতি দেখে মানুষ নিজেকে ঠিক করে, হতেই থাকে। বিশেষ পরিস্থিতির জন্য, প্রভাবের জন্য অনেকে প্রভাবিত হয়। আবার যখন মানুষের মানে ধীর স্থির চিন্তা ভাবনা করে তখন আবার নিজে থেকে ঠিক হয়। ধরুন, সব থেকে বড় বিতর্ক তো এসআইআর এবারের ইলেকশনে, এরকম সাম্প্রতিককালে হয়নি। এবং যথারীতি নির্বাচন কমিশন একটা প্রতিপক্ষ হয়ে গেছে। টিএন সেশনের সময় একবার আমরা নির্বাচন কমিশনকে এতটা আলোচনায় আসতে দেখেছিলাম, কিন্তু তাও বোধহয় তিনি অতটা, এখন মনে হচ্ছে পতাকা দেখতে হয়নি, গোব্যাক শুনতে হয়নি, স্টেটমেন্ট দিত লোকে, এই লোকটা গণ্ডগোল করছে, মানছে না। তো আমাদের পশ্চিমবাংলার রাজনীতির একটা ধারাই আছে, কিছু হলো রাস্তায় বসে পড়ো, চিৎকার করো, কালো পতাকা দেখাও। এখানে সবাইকে সেটা দেখতে হয়, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, রাষ্ট্রপতিকে দেখানো হয়নি, মানে এবারে দেখানো হবে হয়তো। তা নাহলে আমাদের রাজনীতিক এই যে প্রক্রিয়াটা, পরিক্রমাটা পুরো হয় না আর কি। সেই জায়গাটায় দাঁড়িয়ে ধরুন, যেটা তৃণমূল বলছে যে নির্বাচন কমিশন এবং বিজেপি একাত্ম, কোথাও গিয়ে নির্বাচন কমিশনের এই যাবতীয় যে কার্যকলাপ, সেটা যে আপনাদের খানিকটা হলেও সুবিধে করে দিচ্ছে, এটা কি মানছেন? দেখুন, যিনি বলছেন তিনি তো এই প্রক্রিয়ার মাধ্যমে জিতে এসছেন, 3 বার জিতেছেন। আজকে হারার ভয় হয়েছে, তাই তখন কাউকে একটা টার্গেট করতে হবে, ভূতের ভয় দেখাতে হবে, তাই হচ্ছে, আর কিচ্ছু না। কেবল হারার ভয়, এটা ভয়ঙ্কর জিনিস। মনে ঢুকে গেলে না, তখন ভূতে ভূতে ঘুরতে হয় ভবানীপুরে, এর আগে ঘুরতে হয়নি। আমি 294 জায়গায় ক্যান্ডিডেট জিতে দিন, কলা গাছ, আম গাছ সব জিতে গেছে। এখন কিন্তু নারকেল গাছও পড়ে যাবে, যা অবস্থা, ঝড় চলছে। তো সেই জন্য বাংলার রাজনীতি একটা প্রতিপক্ষ দাঁড় করাতে হবে। বিজেপিকে কীভাবে গালাগালি দেবেন? আচ্ছা, 11 সালে যে ভোট হলো, সবাই বলেছে নির্বাচন কমিশন কড়াকড়ি করেছিল বলে সিপিএমকে হারানো হলো। সিপিএম তো অনেক বেশি দুর্দণ্ড প্রতাপ, সংগঠিত, এবং তা সত্ত্বেও ভোট বাড়িয়েছিল ওরা। তখন তো সুবিধা কে পেয়েছে? তখন খারাপ ছিল নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন যা করছে এটা সবসময় করা উচিত, প্রত্যেকটি ভোটার যেন ভোট দিতে পারে, নির্ভয়ে যেন যেতে পারে, আমরা সেটাই চাইছি। তারা প্রথম যে স্টেপ রেখেছে না, 2টো ফেজে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা দুর্দান্ত ব্যাপার, প্রশংসনীয় এবং খুব চ্যালেঞ্জিং। যদি করে দেখান তাহলে এটা ঐতিহাসিক ব্যাপার হবে। এটা করাতে দেখাতে গেলে এই বাকি প্রক্রিয়াগুলো করতে হবে। মানে এটা আপনাদের জন্য সুবিধাজনক না অসুবিধাজনক, দুটো প্রক্রিয়া? সুবিধা অসুবিধা খুব এটা কিছু হয় না দাদা। যারা নিজের সংগঠন আছে, লোক আছে, লড়বে, তাতে কী যায় আসে? এটাই তো আপনাদের নিয়ে সবথেকে বড় সমস্যা, আপনাদের তো সংগঠন নিয়েই সবথেকে বড় প্রশ্ন। না, সংগঠন যদি থাকে আমারই থাকে। আচ্ছা বলুন, এবছর ইলেকশন আগে কে কে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ লোক এনেছে বলুন? কেন আনলো না? চ্যালেঞ্জের সিপিএমও লোকসভার সময় নিয়ে এসেছিলো, কিন্তু 0 হলো। দেখিয়েছিল তারা, পুরো না হলে ভর্তি হয়েছিল, মানে আমরা আছি এখন মার্কেটে। মমতা ব্যানার্জি কেন করতে পারছেন না? লোকসভার আগে করেছিলেন না, সেখানে ডিক্লেয়ার করেছিলেন টিকিট, এবার কেন করলেন না? জমবে না মামলা। কিন্তু আপনি নিজেই তো কন্ট্রাডিক্ট করে বসে রইলেন যে সিপিএমও ওখানে ব্রিগেডে করেছিল, লোক ভর্তি হয়ে গেছিলো, একটা ভোটও ভর্তি হয়নি, সাহস দেখিয়েছিল। সাহস দেখিয়েছিল। আমরা তো সাহস দেখিয়েছি। আপনাদের প্রধানমন্ত্রীকে দেখতে যত লোক এসেছিল সেগুলো ভোট বাক্সে আসবে। বাম্পার সভা হয়েছে, এবং তা দেখে প্রধানমন্ত্রী যে বাম্পার ভাষণ দিয়েছেন, তাদের সবাই নড়ে গেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব, এটাও বলে গেছেন।
এটার ধাক্কা কিন্তু খুব সহজ নয়, সামলানো মুশকিল। এই সবকা হিসাবটা, হিসাবটা সব রকম হিসাব হবে। কিন্তু সেটার জন্য তো আপনাদের আগে জিততে হবে। আপনি যদি আমার একটা কথা বলেন যে আপনার সময় একটা একরকম সংগঠন ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আপনি প্রার্থী, মাঝখানটায় একটু বাইরের থেকে ঘুরে এসেছেন, দূর থেকে একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পার্টিটার কীভাবে চলছে সেটাও দেখেছেন। এই তিনটে যে ফেজ দেখেছেন, এই তিনটে ফেজকে কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, এটা নতুন কিছু না, বহু নেতার জীবনই আপনি দেখুন, যারা কাজ করেছেন রাজনীতিতে, তাদের জীবনে এটা হয়, স্বাভাবিক রাজনীতিক গতি প্রকৃতি। আর পার্টির জীবনেও এটা হয়, আপ ডাউন মানুষের জীবনেও হয়। না সেটা ঠিক আছে, তো সেটা কোনো ব্যাপার না। সেটা আমাকে যখন পার্টি ভরসা করে দায়িত্ব দিয়েছিল, আমার মনে হয়েছিল ওই পরিস্থিতিতে এই ধরনের কাজ করার দরকার। আর সেটা যে ব্ল্যাঙ্ক ফায়ার ছিল না বা আমি ভুল করেছি এটা কেউ বলতে পারবো না, রেজাল্ট বলছে। রাজনীতির রেজাল্টটাই শেষ কথা, কীভাবে জিতেছেন কেউ মনে রাখবে না, সরকার আপনার বাস। তো সেই জন্য তারপরে পার্টি নতুন লোকদের দায়িত্ব দিয়েছে, কাজ করেছে, আমাকে কোনো পার্টির দায়িত্ব দেয়নি। সেই জন্য কর্মী হিসাবে কাজের মধ্যে থেকেছি। আবার পার্টি আমাকে নির্বাচন লড়াচ্ছে, আমি নির্বাচন লড়বো পুরো শক্তি দিয়ে। তো পার্টির যারা সিদ্ধান্ত নেন তাদের কথাটা সবাইকে মেনে চলতে, এটা আমাদের পার্টির ডিসিপ্লিন। শুধু আপনাদের সংগঠন বা যে অবস্থায় আছে সংগঠনটা, বঙ্গ বিজেপির সংগঠন, আমি তার বাইরে বলছি না, এটা দিয়ে এই পরিবর্তনটা আনা সম্ভব? মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলেন বা পার্টির কী সংগঠন ছিল, কোথায় ছিল? বাকি জেতার পরে বহু লোক চলে আসে। আমাদেরও 18 সাল অবধি বিজেপি ছিল। 18 পঞ্চায়েতে আমরা এখন ভয়ঙ্কর মারপিট হয়, নমিনেশন করতে দেয় না, মারা যায়, তাও প্রায় 5000 জিতে যায় সিট। 2100 লোককে রাজ্যের বাইরে রাখতে হয়, নির্বাচিত প্রতিনিধিদেরকে। এসব ঘটনা দেখার পর লোক দেখলো বিজেপির লড়াইও দিতে পারে, বিজেপি জিততেও পারে। তারপরে জোয়ার এলো, লড়াই তো হয়েছে, তারপরে বেড়েছে পার্টি। তারপরে আমরা সংগঠন বাড়িয়েছি, লোকই নেই তো বুথ করবো কী করে? আজ বুথ এসেছে। আর যতই করুন একটা সীমার বাইরে আপনি সংগঠন নিয়ে যেতে পারবেন না। আমরা সে জায়গায় পৌঁছেছি। বাকিটা ক্ষমতায় এলে পার্টি বাড়ে, ক্ষমতায় আসার মতো সংগঠন আমরা করে ফেলেছি। এখানকার বঙ্গ বিজেপির যারা মুখ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আপনাদের ধরি, তিনজনের তিন দিকে মুখ। আপনার একদিকে মুখ থাকে, শুভেন্দু অধিকারীর আরেকদিকে মুখ থাকে, সুকান্ত মজুমদার আরেকদিকে মুখ থাকে। তো তিনজন যদি তিনমুখী হন তাহলে পার্টিটা এক হয়ে চলবে না? রাজ্যে আমরা কথাই বলি না, বহুমুখী বিকাশ। তো এক জায়গায় বসে চা খাবো, রোজ একই দিকে হাঁটবো, তাহলে এত বড় রাজ্যে পৌঁছবো কী করে? আমাদের এর আগে বলুন, আমি যখন এন্ট্রি করলাম তো রাহুলদা ছিলেন, রাহুল একদিকে, দিলীপ একদিকে। তারপরে কিছুদিন পরে মুকুলদার এন্ট্রি হয়ে গেল। মুকুল রায়, দিলীপ ঘোষের খুব লড়াই। তো মুকুলদা আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে শুভেন্দুবাবু এসে গেলেন, আবার এটা ফ্রন্ট খুলে গেল। শুভেন্দুর সঙ্গে এর লড়াই, ওর লড়াই, তার লড়াই। সুকান্তবাবু মাঝখানে আমি সরে গেলাম, সুকান্তবাবু হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার সঙ্গে নাকি ভয়ঙ্কর লড়াই শুভেন্দুবাবুর চলছে। আবার শ্রমিকদা এসছেন, এমন আরও 3-4 জন 5 জন হয়ে গেছে যাদেরকে লোকে চেনে। কে কোন দিকে? সব একদিকে, বাংলায় পরিবর্তন। আপনি যা হিসেবটা দিলেন, অনেকে এসছে গেছেন, কনস্ট্যান্ট আপনি আছেন আর কি। না, আমি একটা জায়গা করেছি বা পার্টি আমাকে একটা জায়গা দিয়েছে, আমি সেটা ধরে রাখার চেষ্টা করছি। তো পার্টি ভুলে যায়নি আমাকে। সেই রাহুলদাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, দিলীপ ঘোষকে ক্যান্ডিডেট করেছে, এটাই ভারতীয় জনতা পার্টি। আমাকে একটা কথা বলুন যে আপনার সময়টায় আমরা দেখেছি প্লেনে করে আপনারা প্রচুর লোকজনকে নিয়ে গিয়ে জয়েন্ট করালেন। আর এইবার যে এখন অবধি প্রার্থী তালিকা 38টা বোধহয় বাকি আছে, বাকি যে কটা বেরিয়ে গেছে, অত্যন্ত সাবধানী, কোথাও ওই এই পাশ থেকে টেনে নিয়ে এসে বা কোনো গ্ল্যামার মুখ, এটা তৃণমূলের ক্ষেত্রেও দেখা গেছে, খুব সাবধানী একটা, যারা বেসিক্যালি পলিটিক্স করেছে তাদের নিয়ে লড়াই করার একটা চেষ্টা দেখা যাচ্ছে। সবারই কি আস্তে আস্তে উপলব্ধিটা হচ্ছে? না, বাংলায় একটা ট্রেন্ড চলে এসেছিল, এটা টিএমসি এনেছিল। সেলিব্রিটি, খেলোয়াড়, ও চলে যাচ্ছে, চলে আসছে, ক্ষমতায় এসে গেলে সবাই লাইন দেয়। এটা তো আপনারাও দেখিয়ে করেছেন। তো ওরা তো বুঝে গেছে, ওরা করেনি কেন? করতে পারতো। আমরাও সেই সুযোগটা নিয়েছিলাম, মনে হচ্ছে এটা কালচার। দিল্লি থেকেও মনে হয়েছিল হয়তো এটা ঠিক আছে, কিন্তু দেখা গেল ঠিক হয়নি। তো আমরাও আবার আমার কর্মীদের উপর ভরসা করেছি। শুধু কর্মী নয়, অন্য পার্টি থাকলেও সে রাজনৈতিক ব্যক্তি, রাজনীতি অভিজ্ঞতা আছে, আমরা লোকের উপর ভরসা করেছি। আর এটা হওয়া উচিত। রাজনীতিতে সে কাজ করছে, মানে রাজনীতি অভিজ্ঞতা আছে, তাকে তো আফটারঅল জিতে গেলে সমাজের জন্য কিছু করতে হবে, তার ধারণাই নেই কিছু। কি হয় তখন পার্টির পুরনো লোকেরা তাকে অ্যাকসেপ্ট করে না, জানে না, চেনে না, সাধারণ লোকের সঙ্গে বসবে না, তার আলাদা স্ট্যাটাস। তো এটা যে মাটিতে দাঁড়িয়ে লড়াই করছে তার পক্ষে কষ্ট হয়, তো তখন খুব বিক্ষোভ হয়, একটু পার্টিতে ক্ষতি হয় পার্টির। তো সেগুলো পার্টি চলতে চলতে অভিজ্ঞতায় শেখে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে।
আপনার যখন লোকসভা ভোটে আপনাকে আপনার জেতা সিট থেকে সরিয়ে দেওয়া হলো, আপনার ভাল লাগেনি, খারাপ লেগেছিল নিঃসন্দেহে। তো এবার যখন হিরণকে তার জেতা সিট থেকে সরিয়ে দিয়ে আপনাকে সেখানে বসানো হলো, তখন আপনার মনে হয়নি যে না, হিরণ লোকসভাতে তার এলাকায় লড়েনি, তো ঘাটালে লড়েছিল। তো এটা শিখে যাই আমরা আস্তে আস্তে। না, আমার অসুবিধা কিছু ছিল না, আমাকে যদি একটু সময় দেওয়া হতো আমি লড়াই করতে পারতাম। আমাকে একবার বলা হয়েছিল ওখানে লড়বেন, আমি 1.5 বছর 2 বছর ধরে খরচাপত্র করে, যে লোকে যা টাকা পয়সা দেয় ইলেকশনের জন্য সেটুকু খরচা করে সব করে প্রস্তুতি শেষ করে দিয়েছিলাম। তখন পাঠানো নতুন করে শুরু করতে হলো, তো রেজাল্টটা ঠিক হয়নি। তো সেই জন্য পার্টি যাকে যে দায়িত্ব দেবে, সিদ্ধান্ত নেবে, সেটা মানতে হবে। মেনেও নিয়েছিলাম, আমি তো না বলিনি। তো গেছি, লড়েছি, পার্টি যার বলেছে, যার রেজাল্ট হয়েছে। আমি নয়, যারা নিজের ইলেকশনে নিজের সিটে 5 বছর কাজ করেছিল তারাও হেরে গেল। 8টা সিট হারলাম আমরা, সারা ভারতবর্ষে আমাদের ডাউন হয়েছিল। তো সেই জন্য এটা তো মেনে নিতেই হবে পার্টির কাজের মধ্যে থাকতে গেলে, এবং চেষ্টা করতে। বাকি পার্টি দেখবে পুরো ব্যবস্থা। আমার এই যাবতীয় যা পরিস্থিতি আর কি, এসআইআরে প্রচুর নামটাম বাদ যাচ্ছে, এটা তো মোটামুটি দেখা যাচ্ছে। এই নাম বাদ যাওয়াটা কি বিজেপিকে কোথাও সুবিধা দেবে, আপনার কি মনে হয়? অবশ্যই সুবিধা দেবে। কারণ কি, ভুয়ো ভোটার সেখানে বেশি পাওয়া যাচ্ছে, বিশেষ গঙ্গার এই পাশে, যেখানে টিএমসি জিতেছে বড় বড় মার্জিনে। আর বড় বড় সংখ্যায় পাওয়া যাচ্ছে। 45,000 তো সিএমের ওখান থেকে গেছে, আরও কিছু যাবে, 50, 60, 70, 80, কোথাও শুনলাম 1 লাখের বেশিও গেছে। আর সেই জায়গাগুলো যেখানে আমরা পয়েন্ট করেছি, এইখানে বাইরের লোকেরা বসে আছে, হঠাৎ বেড়েছে, জনসংখ্যাও বেড়েছে, খালি ভোটার নয়। আপনি দেখুন গত 10, 15, 20 বছরে এই যে বর্ডার এলাকায়, সাউথ, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে আরম্ভ করে কুচবিহার অবধি পুরো বর্ডার এলাকায় প্রায় 100টা বিধানসভা সিট দেখুন, কত পার্সেন্ট? সারা পশ্চিমবাংলার গড় দেখুন, জঙ্গলমহল এদিকের অ্যাভারেজ দেখুন, ইনক্রিজ অফ পপুলেশন, আর এই সিটগুলো দেখুন, আকাশ পাতাল পার্থক্য। এলো কোথেকে লোকগুলো? আর এটা ঢুকে পড়েছে ভোটার লিস্টে। খালি এখানে নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, উৎপাত করছে। এটা তো 20 বছর হয়নি, 22 বছর বলে এটা বেড়েছে। আগে হওয়া উচিত ছিল, এই সমস্যা হতো না। আর এটা এখন মমতা ব্যানার্জির সম্পদ হয়ে গেছে। উনি এদেরকে বাঁচিয়ে রাখার জন্য ভরপুর চেষ্টা করছেন, কোর্ট কাছারি থেকে সব। আর যেই বাদ যাচ্ছে, আর কিছু রাস্তা নেই, তখন একবারে চিৎকার চেঁচামেচি করে ইলেকশন কমিশন, বিজেপি অফিস হয়ে গেছে, যা বলার। মানে আপনি যেরকম বললেন তাতে কিন্তু এটা আরও বাড়বে, যে শুনতে লাগলো যে আপনারা পয়েন্ট করে দিচ্ছেন আর ইলেকশন কমিশন সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। না, আপনি বলুন, 44 লক্ষ নম্বর দিয়েছে মমতা ব্যানার্জির কেন্দ্রে, তারা ফর্ম ফিল আপই করতো না। তাতে আমার কি দোষ? না নির্বাচন কমিশনের দোষ। সে লোকগুলো উপস্থিত হয়নি, ফর্মই নেয়নি। বাদ দেওয়ার প্রশ্ন নেই, ফর্ম ফিল আপ না করলে নাম আসবে কোথেকে? তারা এগুলো ভুয়ো, সেটাই তো বাদ গেছে। এখন 2-5 হাজার আর যাবে, যেগুলো যে একজনের 250টা ছেলে, একজনের 150টা ছেলে, এগুলো তো আমাদের দেখতে হলো মহাভারতের যুগে না থেকেও। কোন জায়গাটায় তৃণমূল এখন এই মুহূর্তে বিজেপিকে মাত দিচ্ছে বলে আপনার মনে হয়? কোথাও মাত দিতে পারছে না। আপনি বলুন, গত ওই ধর্না টর্না 2 দিন দিয়ে 3 দিন উঠে পড়া থেকে আরম্ভ করে সব ফ্লপ। যতবার কোর্টে যে বিষয় নিয়ে যাচ্ছেন সব উল্টো হচ্ছে মমতা ব্যানার্জির। এসআইআর থেকে আরম্ভ করে যা কোর্টে যাচ্ছেন, আদালত না বলেন নিয়ে নিচ্ছে হাতে। মাঝখান থেকেও নির্বাচন কমিশন গালাগালি দিতে পারবেন না, কোর্টের হাতে ম্যাটার চলে যাচ্ছে। উনি স্টান্ট দিতে গেছিলেন, কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে শুরু করে দিচ্ছে। উনি অফিসার দিতে পারছেন না, কিছু দিতে পারছেন না, কাজ হচ্ছে না, ধরা পড়ে যাচ্ছে, উনি এটা নাটক করছেন। তো যেন ব্যাপারটা পুরো উল্টোই যাচ্ছে। আমরা একদিন দেখছিলাম, আমরা আমাদের কাজ করছিলাম, বুথ তৈরি করছিলাম, এসআইআর ফর্ম থেকে আরম্ভ করে লোকজনের ভোটার থাকে তার চেষ্টা করছিলাম, নিজের সংগঠন নিয়ে ব্যস্ত ছিলাম। একবার ধাক্কা দিলাম, একটা ব্রিগেড সম্মেলন করে, আর 2-1বার মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন উদ্বোধন করতে। এবার মমতা ব্যানার্জি খুব লাফাচ্ছিলেন, রাস্তাঘাটে নেমে আপনাদের একদম চ্যানেলকে কভার করে রেখেছিলেন, আর যেন কেউ জায়গা নাই পায়। এরপরে দেখা যাবে যে বুথেই থাকবেন উনি, আর সভায় বা অন্য জায়গায় প্রচারও করতে পারেন না। ভবানীপুর বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গ হাতের বাড়ি চলে যাবে। লাস্ট ইলেকশনটা লোকসভার ছিল, সেখানে তৃণমূল আপনাদের অনেক কমিয়ে দিয়েছিল। তারপর থেকে যে মূল অভিযোগগুলো উঠেছিল, যেগুলো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা চারপাশে রব উঠেছিল আর কি, সে আপনি নিয়োগ দুর্নীতি বলুন, রেশন দুর্নীতি বলুন, এই সমস্ত কিছু। তারপরে ধরুন এই তিলোত্তমা কাণ্ড, আরজিকর, এই যা ঘটনাগুলো ঘটেছিল, এর একটারও সেইভাবে ফয়দা তুলতে পেরেছেন আপনাদের মনে হয়? ফয়দা তোলা কি বুঝি না। ফয়দা তো ইলেকশনে তুলবো, সরকার ভেঙে দেবো, সে হাতে আমাদের নাই। তাহলে রাষ্ট্রপতি শাসন করতে হয়। এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনারা মানুষের কাছে পৌঁছানো বা আন্দোলনটা সঠিকভাবে করতে পেরেছেন আপনার মনে হয় যথেষ্ট? না, আন্দোলন তো আমরা যেটা আমাদের পক্ষে করার, কারণ কি, যেমন আরজিকর আন্দোলন, একটা গোষ্ঠী সে আন্দোলনটা হাতে নিয়েছিল, ডাক্তাররা ছিলেন সামনে, কে রেখেছে কী হয়েছে আমরা জানি না, তারা কোনো আন্দোলন করেনি, কিছু লোক তাদের চালাচ্ছিল। আমরা বললাম ঠিকই আছে, সব আমাকেই করতে পারবো নয়,
যে মানুষের রোষ ছিল এই ঘটনাকে কেন্দ্র করে তার দ্বারা প্রতিফলিত হয়েছিল। আমি বলেছিলাম এক জায়গায়, বাংলাদেশে যে আন্দোলন এত বড় হলো না হিংসাত্মক, তার চেয়ে অনেক বেশি লোক শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রতিবাদ জানিয়েছে। এখানে আমি নিউ টাউনে দেখেছি, যেন মানুষই দেখা যায় না, সেখানে হাজার হাজার লোক রাত্রে 1টার সময়। এটা তো ছোটো নয় ব্যাপারটা। আপনি ভাবছেন যে আন্দোলন শেষ হয়ে গেলো, ভুলে গেল লোক? না, ভুলেনি। সেই মহিলারা রাত্রেবেলার 1টার সময় বাড়ির বাইরে এসে প্রদীপ জ্বালাচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, এটা সহজে কেউ ভুলে যাবে না। তো সেই জন্য হ্যাঁ, এটা ঠিক যে যেটা আমি সেই সময় বলেছিলাম, যারা হাইজ্যাক করলো আন্দোলনটাকে, ডাক্তারবাবুরা তো ভালো মানুষ, তারা করেছেন, কিন্তু তাদেরকে সামনে রাখলো যারা, তারা পেছন থেকে ছুরি মেরে দিল, আন্দোলনটাকে শেষ করলো। অরাজনৈতিক আন্দোলন বলা হলো। অরাজনৈতিক কার জন্য? বিজেপির জন্য। আমাদের বিরোধী নেতা গেছেন, আমাদের এমপি গেছেন, গো ব্যাক বলা হয়েছে। যখন কংগ্রেসের প্রেসিডেন্ট গেছেন, হেঁটেছেন, সিপিএমের সেক্রেটারি হেঁটেছেন, তখন ওয়েলকাম হয়েছে, তখনই এক্সপোজ হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আন্দোলনটা করা হয়েছে, মাঝ রাস্তায় মেরে দেওয়া হয়েছে। কিন্তু সেটা জেনে বুঝেও আপনারা আন্দোলনের সাথে নিতে পারলেন না। আমরা আন্দোলন, আমাদের মধ্যে ধর্ণা দিয়েছি, আমরা আন্দোলন করেছি, কাউকে কাটিনি। মানুষ যদি মনে হয় যে ওদের পেছনে এসে রাস্তায় প্রতিবাদ করা উচিত, কী আপত্তি আছে? এই নিয়োগ দুর্নীতিটা নিয়ে বিজেপি ঠিকভাবে সেটা মানুষের কাছে পৌঁছতে পেরেছে আপনার মনে হয়? নিয়োগ দুর্নীতি নিয়ে কেস কাচারি হয়েছে। বাকি যে আন্দোলন বন্ধ থেকে আরম্ভ করে যা যা করার দরকার, একটা মাইন্ডসেট আপনার এবং বাংলার মানুষের কী আছে, আগুন জ্বালাতে হবে, বাড়িঘরে ভাঙতে হবে, বাস জ্বালাতে হবে। বিজেপি কোথাও করেছে সারা ভারতবর্ষে? এটা আমাদের কালচার নয়। আমরা রিভলিউশনে বিশ্বাস করি না, এভলিউশনে বিশ্বাস করি। ভারতবর্ষ এইভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আপনাদের এতটা এভলিউশন হলো আপনার সময় থেকে সুকান্ত মজুমদার হয়ে আজকের দিন অবধি, কিন্তু আপনাদের একজনও মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট এরকম একটা মুখ তৈরি হলো না। মমতা ব্যানার্জির মতো মুখের বিরুদ্ধে যাকে বসিয়ে দেবেন, দিলীপ ঘোষ থেকে এই 5 জনের নাম শুনছেন না, এদেরকে ছেড়ে দিন আপনি। আমাদের জেলা প্রেসিডেন্ট একজনকে বসিয়ে দিন আপনি, সে চালাবে, টিএমসি জিতে ভালো চালাবে। উড়িষ্যা আমাদের পাশে 2 বছর জিতেছি, এখানকার লোক জমি ফেলে ওখানে গিয়ে কারখানা করছে। নাম কি বলুন তো? আপনি মনে করবেন যে লোকটার নাম কি করেছেন, আমি জানতাম না। একজন ট্রাইবাল পরিবারের সাধারণ কার্যকর্তা, কেউ জানতো না। আপনি এটা বিজেপি একটা সিস্টেম তৈরি করেছে, সংগঠন চালানোর একটা সিস্টেম আছে, আমাদের নির্বাচন জেতার একটা সিস্টেম আছে, সরকার চালানোর সিস্টেম আছে, আর সবকটাই পরীক্ষিত। সেটা পশ্চিমবাংলায় এবার আপনি দেখবেন। হ্যাঁ, মানে এখনো দুটো সিস্টেমকে দেখা বাকি আছে এখানে সব বাংলায়, আপনাদের জেতা এবং সরকার চালানো। দেখবেন। এবার সেটা করতে গেলে এই যে একটা অসম্ভব মেরুকরণ এখন পশ্চিমবঙ্গে হয়েছে, এবং আপনাদেরও এটা পরিষ্কার হিসেব আর কি, আপনারা ডেফিনেটলি হিন্দু ভোটের ওপর ডিপেন্ড করছেন, মুসলিম ভোট আপনারা পাবেন না বা চান না, কোনটা ঠিক সহজেই নয়। তাদের ভোট দিচ্ছে, কাকে দেবে ওদের ব্যাপার, আমরা কারোর জন্য বসে নেই। কিন্তু ওই সিটগুলো, মুসলিম অধ্যুষিত সিটগুলো বাদ রেখেই যে লড়ছেন, এটা তো বাস্তব। আসামে তো আছে 45% অহিন্দু হবে, খ্রিস্টান মুসলমান মিলিয়ে দিয়ে। 2বার হয়ে গেল, 3য়বারে সরকার আসছি আমরা। গোয়া তো 50% নন হিন্দু, খ্রিস্টান ইত্যাদি আছে। কবে থেকে আমরা ক্ষমতায় আছি, সব এমপি সিট জিতি, বারবার সরকারে আসি। কাশ্মীরে ওরা না ভোট দিলে আমরা দ্বিতীয় দল হিসেবে ওখানে আছি। এটা কি অস্বীকার করবেন যে যা এখানে হিন্দু ভোট আছে, মানে ধরুন 70% মতো, তারও অন্তত 60 থেকে 70% যদি আপনারা একজোট না করতে পারেন, আপনাদের পক্ষে জেতাটা না খুব কঠিন? করবো কেন? যদি 50%, 55% পেতে পারি, 60-70% পেতে কী অসুবিধা আছে? সেটা পাবো আমরা, সে কনফিডেন্স আছে, কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। কিছু লোক হিন্দুত্বের জন্য দেবে, কিছু জন সুশাসনের জন্য দেবে, কিছু জন বাঁচার জন্য দেবে। এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় শক্তি এই যে ডোল পলিটিক্সটা, বিভিন্ন রকম লক্ষ্মীর ভাণ্ডার বা যা কিছু, এটাকে আপনারা কিভাবে ম্যাচ করবেন? কে দেয় না ডোল পলিটিক্স? সারা দুনিয়াতে কোথায় নেই? কত দেশ দেওয়ালিয়া হয়ে গেল ডোল দিতে দিতে। আপনার পাশে শ্রীলঙ্কা হয়ে গেছিলো তো, রাষ্ট্রপতির বাড়ি লুট হয়ে গেল, ভেঙে দিল, খেয়ে তারপরে কিছু সমস্যা যখন দিতে পারছে না সব। আর তার পরিণাম কী হয়েছে? পরিবারবাদ। এক পরিবারে 8 জন না 9 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব হয়ে গেছিলো। আপনি খাচ্ছেন আরামসে, কী হয়েছে দেখার দরকার নেই। ডোল পলিটিক্স যদি মনে হয় দেওয়ার দরকার আছে, সমাজকে সমান সামনে নিয়ে যাওয়ার দরকার আছে, আমরা শিক্ষায় রিজার্ভেশন দিয়েছি, আমরা চাকরি রিজার্ভেশন দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী 5 বছর ধরে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন, কিন্তু সমালোচনা করেনি, সবটা খাচ্ছে 81 কোটি লোক। না, সে খুব ভালো, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকে আপনার যদি টপকাতে হয়, তার জন্য ওই অন্নপূর্ণার ভাণ্ডারে কি বেশি দেবো? যদি লোকের প্রয়োজন আছে, খুশি হয়, তারও লাভ, আমাদেরও লাভ। প্রশ্ন তা নয়, একটা দিতে হয় অনেক সময়। যদি অনুন্নয়ন হয়, কেন ডোল দিতে হচ্ছে? মানে এই হাতে নাও, হাতে দাও। মানুষের কাজ নেই, ইনকাম নেই, তাই দিতে হচ্ছে। তো আমরা ইনকামের ব্যবস্থা করব। 50 লক্ষ ছেলে বাংলার বাইরে গিয়ে মজুর খাটছে, তারা এখানে এসে মজুর খাটুক, এখানে ব্যবসা করুক, চাকরির ব্যবস্থা করুক। আপনি 4, 5, 6 লক্ষ পোস্ট খালি রেখেছেন, চাকরিই দেবেন না, তো ছেলেটা তো যাবেই বাইরে,
ব্যবস্থা করুন তার জন্য। বিজেপির কোন জিনিসটা এখানে এই রাজ্যে ঠিক করতে হবে যেটা করলে তারা সরকারে আসবে? বিজেপি সব ঠিক আছে, সময়ের অপেক্ষা আছে, 1 মাস 1.5 মাস তো আছে। আপনি দেখুন না, এবারের ভোটের সব থেকে বড় চমক কি হতে চলেছে? বিজেপি ক্ষমতায় আসবে, এটাই চমক, যেটা আপনারা কেউ ভাবতে পারছেন না। ভোটটা ঠিক সময় হবে? ঠিক সময় হবে, ঠিকভাবে হবে, আর প্রত্যেকটি ভোট দেবে, আমি বলে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনার ভোটের জন্য। ভালো থাকুন।